অন করস কাজে সরি, হ্যাঁ এখানে অনেক কিছু অন করতে তো সময়ও লাগে। কম্পিউটারতে এখানে ফাস্ট করতে হবে, সাথে সাথে অন করতে হলে 2-3 মিনিট সময় লাগে। আমরা পড়তেছিলাম ফর মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্ট অ্যান্ড রুলস অফ এডিশন। এটা আপনারা অনেকেই জানেন, তবু আমি একবার বললাম। আমাদের দুইটা ইভেন্ট যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, তাহলে আমাদের ফর্মুলা ফর প্রবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু প্রবিলিটি অফ এ প্লাস প্রবিলিটি অফ বি। That means either A or B will occur, or at least A or B will occur. This is the formula for mutually exclusive. And for any three events, probability of A union B union C equal to probability of A plus probability of B plus probability of C if they are mutually exclusive. এবং যদি তারা নট মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, তাহলে আমাদের ফর্মুলা হবে এরকম: at least A or B will occur. So probability of A plus probability of B minus probability of A and B. And যদি তারা তিনটা ইভেন্ট হয় এবং তিনটা যদি নট মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, তাহলে আমাদের ফর্মুলা probability of A union B union C equal to probability of A plus probability of B plus probability of C, then minus probability of A and B minus probability of A and C minus probability of B and C plus probability of A and B and C. সো এটা হলো আমাদের ঘটার প্রবাবিলিটি। এখন যদি আমাদের একটা ইভেন্ট, আমরা কমপ্লিমেন্টারি রুল পড়েছিলাম আমাদের যখন সেট থিওরি পড়েছিলাম, মনে আছে? যে কোনো সেট যদি এ প্রাইম হয়, তো সেটা সমান সমান ছিল ইউনিভার্সাল সেট মাইনাস এ, তাই না? এরকম ছিল। তো আমাদের সিমিলারলি এক্ষেত্রে এটাও হবে। আমরা যদি প্রবাবিলিটি করতেছি, সেখানেও এরকম যে কোনো ইভেন্ট যদি ঘটে তার প্রবাবিলিটি যদি হয় এ, তাহলে ইভেন্টটা ঘটবে না তার প্রবাবিলিটি হচ্ছে এ প্রাইম। ঠিক আছে, এ প্রাইম। তো আমরা জানি যে টোটাল প্রবাবিলিটি যোগ করলে হয় 1। সো প্রবাবিলিটি অফ এ প্রাইম, সো ঘটনাটা ঘটবে না, তো সেটা সমান হচ্ছে টোটাল প্রবাবিলিটি মাইনাস ঘটনাটা ঘটবে। ঠিক আছে, তাই না? যে ঘটনাটা ঘটবে না তার প্রবাবিলিটি সমান হচ্ছে 1 মাইনাস ঘটনাটা ঘটবে। স্যার কি বুঝলাম না স্যার এটা। হ্যাঁ, আবার বলেন। যে এ প্রবাবিলিটি এ ইনভার্স সমান হলো 1 মাইনাস পি এ। হ্যাঁ, আমি বলতেছি যে একটা ঘটনা যদি ঘটে তার প্রবাবিলিটি যদি প্রবাবিলিটি বি হয়, আর তাহলে ঘটনাটা ঘটবে না তার প্রবাবিলিটিকে আমরা লিখবো প্রবাবিলিটি অফ এ ইনভার্স প্রাইম। ঠিক আছে, অথবা নেগেশন, এই বইয়ে নেগেশন সিম্বল দেওয়া আছে, এভাবে ডিনোট করা হয়। তো আমরা জানি টোটাল প্রবাবিলিটি কত? 1 স্যার 1। টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1। ওকে, সো আমরা যখন প্রথমে মনে আছে আমরা যখন হেড বের করেছিলাম, হেডের প্রবাবিলিটি ছিল কত? 1/2। আর আমরা যদি এখন এখানে টেইলের প্রবাবিলিটি বের করি, তাহলে কত হবে? 2 আসবে, তাই না? কিন্তু সেটা আমরা এখানে জানি দেখে লিখছি, কিন্তু যদি আমরা এটা এভাবে বের করতাম যে টোটাল প্রবাবিলিটি 1 মাইনাস প্রবাবিলিটি অফ হেড, তাই না? জি স্যার। সেটাও কিন্তু হাফ আসতো। টেইল মানে হচ্ছে একটাও হেড না, একটা আমরা দেখছিলাম না, একটাও হেড হবে না তার প্রবাবিলিটি কত, সেটা ছিল এরকম। যাই হোক, অথবা আমরা যদি আরেক ভাবে বলি, আমরা এখান থেকে আসতেছি, দেখেন মনে করেন যেরকম সব জায়গায় আমরা পি দিলাম আমরা, ঠিক আছে, পি অফ এ প্রাইম। আর এখানে আমরা ইউ এর জায়গায় একটু আগে আমরা স্যাম্পল স্পেস লিখেছিলাম, তো সেটা ছিল এস। হ্যাঁ, আমরা এই ইউ এর জায়গায় এস লিখবো, যেহেতু আমরা সেট থিওরি করতেছি না। সো আমরা কিন্তু যখন আমরা সাপোজ আমরা যদি হেডের কথাই চিন্তা করি, বা যাই হোক, একটা পয়েন্ট হচ্ছে আমাদের স্যাম্পল স্পেস ছিল হেড এন্ড টেল, তাই না? সো প্রবাবিলিটি অফ এস কত হবে? এস এর আন্ডারে কয়টা আছে? দুইটা। এস এর আন্ডারে দুইটা। আর টোটাল কয়টা আছে? দুইটা।
টোটাল আছে দুইটা, সো S equal to 1. প্রবাবিলিটি সবসময় 1, ঠিক আছে। আপনাদের ক্লাসে যেমন সব স্টুডেন্টই মেল, সো মেল হওয়ার প্রবাবিলিটি কত? 1। 1. স্যার স্যার এসটা কি স্যার? এসটা হলো স্যাম্পল স্পেস, সেট অফ অল পসিবল আউটকামস, ঠিক আছে। সব যা যা আউটকাম হতে পারে তার সেটটাই হচ্ছে, পসিবিলিটিস অল আউটকাম স্যার, এটা হচ্ছে। হ্যাঁ, সেট অফ অল পসিবল আউটকামস, ঠিক আছে, সবগুলো আউটকামের সেট। তো আমরা একটা কয়েন থ্রো করলে আমাদের হেড আর টেইলই আসতে পারে, এর বাইরে কিছু আসবে না। আমরা যদি একটা ডাই থ্রো করি তাহলে আমাদের কি আসবে? 1 2 3 4 5 6, এই 6টা আউটকামই আসবে, এর বেশিও আসবে না, কম তো আসবেই না, তাই না? তো এস জি হচ্ছে স্যার। যতগুলা, যেমন আপনাদের ক্লাসে আপনার রহিম করিম অনেক নাম আছে, 62 জন স্টুডেন্ট আছেন, এই যে এস হলো সবগুলো স্টুডেন্টের সেট। ওকে, তো এই জন্য এটা টোটাল প্রবাবিলিটি অফ P of S equal to 1 and this is equal to probability of A. So একটা ইভেন্ট এ যদি হয়, তার ঘটার প্রবাবিলিটি দিতে হয় প্রবাবিলিটি অফ এ, তাহলে তার না ঘটার প্রবাবিলিটিকে আমরা ডিনোট করব প্রবাবিলিটি অফ এ প্রাইম। তো সেটা সমান হচ্ছে যে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। যেমন আজকে বৃষ্টি হবে, তার চান্স যদি 60% হয়, তাহলে বৃষ্টি হবে না তার চান্স কত? 1 মাইনাস 40% স্যার। 60% বা 100% মাইনাস 60%, সো দিস ইজ ইকুয়াল টু 40%, তাই না? তো এটা কিন্তু এর মানে আমরা, হচ্ছে স্যার টোটাল প্রবাবিলিটি হলো স্যার 1 স্যার, একের থেকে স্যার যোগ বিয়োগ হবে। হ্যাঁ, মানে সব সময় আমাদের টোটাল সবসময় প্রবাবিলিটি। আপনি মানে প্রথমে আসছেন, ছিলেন না নাকি? প্রথম থেকে ছিলেন? হ্যাঁ, প্রথমে আমরা বললাম না যে টোটাল প্রবাবিলিটি সবসময় 1। ওকে, সো এটা হলো আমাদের প্রবাবিলিটি অফ এ প্রাইম, মানে হচ্ছে যে ঘটনাটা ঘটবে না তার প্রবাবিলিটি। আমরা যদি এটাকে এদিকে নিয়ে আসি, তাহলে ঘটনাটা ঘটবে না প্লাস ঘটবে, দুইটা সমষ্টি সবসময় কত হবে? ঠিক আছে, ঘটার প্রবাবিলিটি প্লাস না ঘটার প্রবাবিলিটি দুইটা যোগ করলে সবসময় হবে 1 স্যার। 1. ঠিক আছে। এখানে আমাদের মাত্র দুইটা আমরা ইভেন্ট নিয়েছি, এরকম অনেক অনেক ইভেন্ট হতে পারে, তো সবগুলা, ঠিক আছে, ইভেন্টের প্রবাবিলিটি সবসময় যোগ করলে 1 হবে। এখন আমরা একটা সিম্পল এক্সাম্পলে যাই। ওকে, পেজ নাম্বার হচ্ছে 158। So for example, 11 number, the events A and B are mutually exclusive. Suppose probability of A equal to 0.30 and probability of B equal to 0.20. What is the probability of either A or B occurring, and what is the probability that neither A nor B will happen? তাহলে A অথবা B ঘটবে, that means probability of A union B, আর neither means probability of A union B prime, ঘটবে না, তার প্রবাবিলিটি আমাদের বের করতে হবে। এবং এখানে বলে দিয়েছে ইভেন্টস A and B are mutually exclusive. So here number 11 number, here probability of A equal to 0.30 and probability of B equal to 0.20. So যেহেতু mutually exclusive, so our formula for finding either A or B will occur. So probability of A union B. So mutually exclusive, so formula is probability of A plus probability of B, তাই না? জি স্যার। So this is equal to 0.30 plus 0.20. So this is equal to 0.50. ঠিক আছে? জি স্যার। And also, what is the probability that neither A nor B will happen? So ঘটবে না, so ঘটবে না মানে হচ্ছে
prime, so A union B prime ঘটবে না। So this is equal to আমাদের ফর্মুলা হচ্ছে 1 minus probability of A union B. So this is equal to 1 minus 0.50. So this is equal to 0.50. ঠিক আছে? Yes, sir. ঠিক আছে স্যার। সবার? হ্যাঁ বলেন। হ্যাঁ স্যার ঠিক আছে। স্যার সব ঠিক আছে, কিন্তু স্যার এই যে আমি যে পি ইউনিয়ন ধরবো স্যার, এটা আমি মানে কিভাবে চিন্তাটা করবো যে স্যার এটা মানে এ ইউনিয়ন বি? দেখেন at least এসব মনে রাখতে হবে, at least anyone will occur বা any event will occur, সেটা মানে ইউনিয়ন। ঠিক আছে, at least কোনো একটা ঘটবে। আর এ অর বি তো দেওয়াই আছে এখানে, অর মানে ইউনিয়ন। ঠিক আছে, কমপক্ষে একটা ঘটবে। কমপক্ষে একটা মানে সাপোজ যদি বলে যে কমপক্ষে আপনাদের একজন স্টুডেন্ট ইউনিভার্সিটি আসবে, তাহলে যে কেউ ইউনিভার্সিটিতে আসতে পারে। তাহলে আসলে আপনার নাম কি বলতেছেন, নাসির অথবা জয় সরকার অথবা সাব্বির হোসেন, সোহেল, যে কেউ আসতে পারে। তো আপনাদের ক্ষেত্রে প্রবাবিলিটি হয়তো 1 হয়ে যাবে। এটা হলো মিনিমাম স্যার, মিনিমামের ক্ষেত্রে ইউনিয়নই হবে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, at least 1, কমপক্ষে একজন আসবে অথবা যে কোনো একটা ঘটবে, তখন হচ্ছে ইউনিয়ন। আর যদি বলে এন্ড, তখন আমাদের ইন্টারসেকশনটা আসবে। ঠিক আছে, অত কঠিন আমরা অত পড়াবো না। তাহলে বোঝা গেল আমরা কিভাবে করলাম 11 নাম্বার। Yes, sir. তাহলে আপনাদের এখন 12 নাম্বারটা দেখা যায়, আপনার 12 নাম্বারটা করেন। ঠিক আছে, 1-2 মিনিটই লাগবে, যদি আপনাদের কাছে খাতা কলম থাকে আর কি। স্যার 0.07 হবে আর 0.03 হবে স্যার। মুখে আবার মুখে বলতেছি স্যার, মুখে হ্যাঁ মুখে বলতেছি স্যার। স্যার হ্যাঁ বলেন। মুখে মুখে বলতেছি, না করে বলতেছি স্যার। হ্যাঁ বলেন। 0.07 হুম, হবে হলো স্যার হলো প্রবাবিলিটি হওয়ার ঘটনার সম্ভাবনা স্যার, আর না হওয়ার সম্ভাবনা হচ্ছে স্যার 0.03 স্যার। মুখে মুখে তো ভুল হয়ে যাচ্ছে, স্যার করে দেখেন কোথায় ভুল। স্যার 93 হবো, 0.93। হ্যাঁ, 0.93 হবে। ওই একের থেকে বাদ 0.07। স্যার 0.93 একটা 0.07 একটা। হ্যাঁ, অঙ্ক ছোট ছোট সহজ, বার আপনাদের নোটেশন গুলো যেন মনে থাকে। পি অবশ্যই যেন লিখেন, অনেকে পরীক্ষার সময় পি লিখবে না, ডিরেক্ট অ্যান্সার বাইরে করবে। ঠিক আছে, সেগুলো একটু মাথায় রাখতে হবে। তো যাক, তাহলে আমরা আশা করে বুঝতে পারলেন, যখন আমাদের ইভেন্ট দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে তখন আমরা এভাবে করব। এখন যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ না হয়, আপনার বাসায় 13-14 নাম্বার 15-16 নাম্বার করিয়েন, এবং 17 নাম্বার। ওকে, the probability of the events A and B are 0.20 and 0.30 respectively, and the probability that both A and B occurred is 0.15. What is the probability of either A or B occurring? ঠিক আছে, সেখানে আমাদের এই যে both term দেওয়া আছে, so you have to remember, if there is a both term, then you have to confirm that the events are not mutually exclusive. ঠিক আছে, যদি both term থাকে তাহলে আপনারা বুঝবেন যে তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ না, তাহলে আমাদের নট মিউচুয়াল এক্সক্লুসিভ এর ফর্ম দিয়ে অঙ্ক করতে হবে।
ঠিক আছে। সো প্রবাবিলিটি অফ এ দেওয়া আছে এখানে 0.20, প্রবাবিলিটি অফ বি দেওয়া আছে 0.30, and probability of A and B. ঠিক আছে, এই বোথ টার্ম মানে হচ্ছে তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ না, তো সেটা দেওয়া আছে 0.15। সো এখন আমাদের either A or B will occur, so this is equal to সো আমাদের এই দুইটা যোগ করতে হবে, পরেরটা বিয়োগ। ওকে, প্লাস probability of B minus probability of A and B. স্যার এই যে বোথের ক্ষেত্রে প্রবাবিলিটি এ ক্যাপ বি হবে, এভাবে লিখতে হবে। হ্যাঁ, A intersection, হ্যাঁ। স্যার এটা ক্যাপ বলা যায় না, এ ক্যাপ। আচ্ছা আপনি বলেন, আমার কোনো সমস্যা নাই, পরীক্ষা তো আর আপনাকে বলতে হবে না। ঠিক আছে, আপনি ক্যাপ বলেন। বোথের জন্য এ ক্যাপ বসছে। হ্যাঁ, বোধ হলে ইন্টারসেকশন। আপনারা অনেক ক্যাপ করেছিলেন, ক্যাপ আর কাপ, তাই তো? জি স্যার। ওকে, বুঝ বলতে স্যার ওই যে একটার ভিতরে আরেকটা ঢুকে গেল, এই কারণে তো হ্যাঁ স্যার দুইটা একসাথে, হ্যাঁ ইন্টারসেকশন দিলাম স্যার। কমন টার্ম থাকবে, হ্যাঁ ঠিক আছে, একসাথে ঘটবে তার প্রবাবিলিটি। তো যোগ করলে যা হয় আর কি, এটা যোগ করলে হচ্ছে 0.5 মাইনাস 0.35 হবে, ঠিক আছে। দেন সিমিলারলি ফর 20 নাম্বার, এখানে এ বি দেওয়া নাই, সো আমাদের এ বি ধরতে হবে। The students taking 2 courses, history and math, the probability of the student will pass the history course is 0.60 and passing math course is 0.70, and the probability of passing both course is 0.50. What is the probability of passing at least one? কমপক্ষে একটা পাস করবে, তার probability কত? সো আগের মতোই আমাদের, বাট এখানে বলতে হবে যে আপনারা এ বিও ধরতে পারেন বা অন্য কিছু ধরতে পারেন, যেমন আমরা হিস্ট্রিকে এইচ ধরতে পারি, যে আর এই হিস্ট্রি আছে আর H for history স্যার, M for math, যেটা হ্যাঁ। ধরলে হবে। ইভেন্ট A is equal to history, তবে আপনারা এ বিও ধরতে পারেন, কোনো সমস্যা নাই, যার যেটা আর কি মন চায়। হিস্ট্রি অ্যান্ড ইভেন্ট M সমান ম্যাথ। So probability of A is equal to 0.60, probability of A equal to 0.70, and probability of both, so A is and AM equal to 0.50. So at least one, probability of at least one, so A is union M, ঠিক আছে। তো নোটেশন গুলো কিন্তু আপনাদের ঠিক মতো রাখতে হবে, এবার এখানে যদি আবার ইন্টারসেকশন দিয়ে দেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে পরীক্ষার সময়। এখন যারা মনোযোগ দিয়ে শুনতেছে না বা দেখতেছে না, তারা কিন্তু ওই কাজগুলাই করে, মার্কস কম থাকবে, তখন কিন্তু 0 পাবেন, সরি। So probability of A is plus probability of M minus probability of A is and A. So this is equal to 0.6 plus 0.7 minus 0.5. So this is equal to 0.8. খুবই সহজ, তাই না? সো আপনারা বাসায় 21 নাম্বারটা করবেন। এখানে কিন্তু ফর 3 ইভেন্টস দে আর নট মিউচুয়ালি এক্সক্লুসিভ, সেটার জন্য দেওয়া আছে এক্সাম্পলটা।
আশা করি করতে পারবেন। ঠিক আছে, আপনারা এখন এই যে 22 নাম্বারটা করেন। দেখা যাচ্ছে তো 22 নাম্বার? জি স্যার। ওকে। আর 45 হয় এই নাম্বার। হ্যাঁ, 45 তো প্রবাবিলিটি হবে না, সো আপনাকে সবগুলাকে পার্সেন্ট গুলাকে প্রবাবিলিটি ভাঙাতে হবে। হ্যাঁ, প্রবাবিলিটি তো আর 45 হবে না, আমরা জানি প্রবাবিলিটি একের বেশি হয় না। শেষে গিয়ে আপনাকে পার্সেন্টেজ দিয়ে 45% লিখতে পারেন। পয়েন্ট 55 হবে না? 55 হ্যাঁ বলেন। 0.55 হয় 0.55। 0.55 হবে স্যার। হ্যাঁ, 0.55 শেষে আপনারা লিখতে চাইলে লিখতে পারেন যে 55%, তাই ঠিক আছে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি 0.34? এটা কি করব স্যার? এটাকে কি বলে সেটা আমাদের বলতে হবে। 0.35 কল 0.35 প্রবাবিলিটি কি বলে এটা স্যার? এটা তো মানে কোশ্চেন স্যার। হ্যাঁ, এটা একটু আমি কিন্তু বলেছিলাম জয়েন্ট প্রবাবিলিটি। হ্যাঁ, যে দুইটা ইভেন্ট জয়েন্ট প্রবাবিলিটি। হ্যাঁ, এটাকে বলা হয় জয়েন্ট প্রবাবিলিটি। আমরা একটু পরে দেখি জয়েন্ট প্রবাবিলিটি দেখতে। আর স্যার এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ কিনা সেটা কেমনে বুঝবো স্যার? এই যে আমরা তো তখন বললাম না যে বোথ টার্ম বা জয়েন্ট প্রবাবিলিটি থাকলে আমরা মিউচুয়ালি এক্সক্লুসিভ বলবো না। ঠিক আছে, এটা মানে তো বোথ আছে স্যার। হ্যাঁ, সো মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়। আচ্ছা আচ্ছা So আচ্ছা, what is বুঝতে the পারছি। probability 0.35 called? So 0.35 is called joint probability. And are the events mutually exclusive? No, the events are not mutually exclusive. স্যার Why? স্যার They have joint probability. This is equal to 0.35. কি বলেন? স্যার মানে এটার ভিতরে যেহেতু মানে বোথ আছে, বোথ থাকলে আমি এটা বলবো যে এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ না। হ্যাঁ হ্যাঁ, আর স্যার যেহেতু 0.35 এই জিনিসটা যেহেতু বোথ থাকলে মিউচুয়ালি এক্সক্লুসিভ না, তার জন্য 0.35 এটা হবে জয়েন্ট। মানে জয়েন্ট কি স্যার? joint probability. জয়েন্ট প্রবাবিলিটি। আচ্ছা স্যার। তো এখানে জয়েন্ট প্রবাবিলিটি একটা আমাদের ডেফিনেশন আছে, আপনারা চাইলে দেখতে পারেন আমাদের পেজ নাম্বার 156, জয়েন্ট প্রবাবিলিটি। A probability that measures the likelihood two or more events will occur happen concurrently. যখন একই টাইমে দুইটা ইভেন্ট ঘটবে
ঠিক আছে, সেটাকে বলা হয় জয়েন্ট প্রবাবিলিটি। ঠিক আছে, যেমন আমাদের এই যে গ্রাফ দেখেন, এরকম গ্রাফ হলো যে মাঝখানেরটাকে হচ্ছে জয়েন্ট প্রবাবিলিটি। আচ্ছা আচ্ছা এই অর্থে এখানে হচ্ছে প্রবাবিলিটি অফ এ এন্ড বি, এটা হচ্ছে জয়েন্ট প্রবাবিলিটি। ঠিক আছে স্যার, এর মানে যেটা হচ্ছে কমন থাকার কারণে জয়েন্ট প্রবাবিলিটি, আর এই জায়গা থেকে আমি এটা ভাবতে পারি যে এটা মানে মিউচুয়ালি, কি জানি স্যার মিউচুয়ালি কি ছিল, এক্সক্লুসিভ না। ঠিক আছে, মিউচুয়ালি এক্সক্লুসিভ না, একই জায়গা থেকে দুইটা লজিক আমি বের করতে পারতেছি মনে হয় স্যার কথাটা। হ্যাঁ আপনি ঠিক আছে, হ্যাঁ আপনার এটাই যে আমাদের যদি মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্ট হয় তাহলে জয়েন্ট প্রবাবিলিটি থাকবে না, কারণ তাদের মাঝখানে কোনো কমন টার্ম থাকবে না। না সেটাই স্যার, মানে এটা আমার কাছে মানে এটা মনে রাখার একটা কৌশল হতে পারে। যাই আপনি রাখেন যেভাবে আপনার সুবিধা হয়। ঠিক আছে, এখন আমরা এই যে একটা এক্সাম্পল করব, দেখেন আপনারা অনেকেই কার্ড টার্ড খেলেন হয়তো বা। ঠিক আছে, so what is the probability that a card chosen at random from a standard deck of cards will be either a king or a heart? Okay. আপনারা সবাই অনেকেই কার্ড খেলেন, সবাই নাও খেলতে পারেন, তবে অনেকেই খেলেন আশা করি। সবাই কার্ড চিনেন তাই না? মোটামুটি চিনি স্যার। তো বলছে যে একটা কার্ড না হলো সেই কার্ডটা কিং অথবা হার্ট হবে, তার প্রবাবিলিটি কত? 50-50 হবে, এখানে তো আর জয়েন্ট প্রবাবিলিটি নাই। কেমনে বুঝছেন জয়েন্ট প্রবাবিলিটি নাই? স্যার কিং তো আছে স্যার, কিং থাকে 4টা স্যার। উল্লেখ করে দেন তো স্যার। আচ্ছা এক মিনিট, হ্যাঁ আপনারা বলতে থাকেন, আমি দেখতেছি, এক মিনিট। ওকে সরি, হ্যাঁ বলেন। এখানে তো জয়েন্ট প্রবাবিলিটি তো উল্লেখ করে দেয় নাই, তো এখানে তো আমাদের স্যার সেটাই তো এখন বের স্যার করতে হবে জয়েন্ট এদের মধ্যে আছে কিনা। হ্যাঁ বলেন। স্যার কে তো 4টা থাকবে স্যার, হার্ট কোনটা স্যার? হার্ট চেনেন না? হার্ট হচ্ছে নাকি হইলো কি স্যার, হার্ট কোন কাটারে বলে ইংরেজিতে স্যার জানেন? হরতন 13টা থাকে। হ্যাঁ স্যার স্যার হরতনকে হার্ট বলে স্যার? হ্যাঁ হরতনকে হার্ট বলে। আচ্ছা আচ্ছা, সবই তো 4টা করে স্যার। না সবই 4টা করে না, আমাদের দুই থাকে না স্যার? টোটাল কার্ড কতগুলো বলেন? 52টা স্যার। 52টা স্যার। টোটাল কার্ড 52টা, রাইট? স্যার আমি বলতেছি যেরকম যে গোলামের একটা কিং স্যার, হরতন রুতন এক একটার একটা করে থাকে না, সেটা বলছিলাম স্যার। কিং আপনাদের শর্ট, বাট আমাদের শর্ট হলো 4টা, তাই না? 4 ধরনের কার্ড আছে। ঠিক আছে, শর্ট যদি আমরা বলি একটাকে শর্ট বলা হয়, 4 ধরনের শর্ট আছে। আর কালার যদি বলি, আমাদের কালার কয় ধরনের আছে? কি ধরনের স্যার? 2 ধরনের আছে, তাই না? কালো, হ্যাঁ। কালো আর লাল। তারপরে হচ্ছে আমাদের এই শর্ট 4টার মধ্যে এক একটার এক নাম, একটাকে বলা হয়, তার জন্য শব্দ হচ্ছে চ্যাংঙের স্যার মনে প্রচুর স্যার, খুব শব্দ হচ্ছে স্যার, কানে ইয়ারফোন রাখা যাচ্ছে না। যাই হোক, এখন আমি বন্ধ করেছি। যাই হোক, আমাদের 4 ধরনের শর্ট আছে। আপনারা যারা খেলে থাকেন, বাংলায় নাম হচ্ছে কি বলে, হরতন, রুইতন, চিরাতন আর ইস্কাপন। ঠিক আছে, এছাড়াও আপনাদের আঞ্চলিক নাম থাকতে পারে। আর আমরা যদি ইংরেজিতে বলি, ইংরেজিতে হচ্ছে 4 ধরনের, একটাকে বলা হয় হার্ট, একটাকে বলা হয় ক্লাব, একটাকে বলা হয় আইস, আর একটাকে বলা হয় স্প্রেড। মিনিমাম 6 বছর পানি ঢাল। নাসির শব্দ বন্ধ করেন। তো 4 ধরনের শর্ট আছে। এখন আমাদের বলতেছে আমরা একটা কার্ড নিব, সেই কার্ডটা কিং হবে অথবা তার হার্ট হবে, তার প্রবাবিলিটি কত?
আবার আমরা জানি এক একটা সর্টে 13টা করে কার্ড আছে, 13টা কার্ডের মধ্যে একটা হচ্ছে যেটা 1 সেটাকে আমরা টেক্কা বলে থাকি, তারপরে 2 থেকে 10 পর্যন্ত আছে, দেন হচ্ছে কিং এন্ড কুইন এন্ড জোকার। ঠিক আছে, সিমিলারলি সব ধরনের সর্টে এই ধরনের আমাদের 13টা কার্ড আছে। ওকে, তো অর্থাৎ 4 ধরনের কার্ডই 4টা কিং আছে, 4টা টেক্কা আছে, 4টা 4 আছে, 4টা 1 আছে, তাই না? এখন বলতেছে আমরা একটা কার্ড নিব, সেই কার্ডটা হয় কিং হবে অথবা হার্ট হবে, তার প্রবাবিলিটি কত? এখন আমাদের বুঝতে হবে এদের মধ্যে কোনো কমন টার্ম আছে কিনা, অর্থাৎ হার্টের মধ্যে কোনো কিং আছে কিনা। হার্টের ভিতর তো আছে স্যার একটা কিং। স্যার হার্টের ভিতরে তো একটা কিং আছে। হ্যাঁ, সো তার মানে কি কমন আছে, তাই না? কমন স্যার, কমন মানে কেমনে স্যার? কমন কথাটা কেমনে হলো স্যার? একটা কিং ই তো আছে হার্টের ভিতরে, হার্ট গ্রুপে একটা কিং। হ্যাঁ, সো একটা কার্ড পাওয়া গেল যে কার্ডটা কিং এবং হার্ট দুইটাই নাকি? হ্যাঁ 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 স্যার, এই কথাটা ঠিক আছে স্যার। হ্যাঁ, সো আমরা একটা কার্ড পেলাম যেটা কিং এবং হার্ট দুইটা, এটাই হচ্ছে কমন, যে দুই জায়গায় সে আছে, হার্টের মধ্যেও আছে আবার কিং এর মধ্যেও আছে, তাই না? কিংটাও হার্ট, হার্টটাও কিং। হ্যাঁ, মানে ঠিক আছে, তো সে দুই জায়গাতেই আছে, হার্টের মধ্যেও আছে আবার কিং এর মধ্যেও আছে, তাই না? সেটাই হচ্ছে কমন। মনে করেন আপনারা দুইটা দল বানাইলেন, ওকে, ক্রিকেটের দল বানাইলেন, তো একজন প্লেয়ারকে দুই জায়গাতে সে ব্যাটিং করবে, শুধু বোলিং করবে অথবা সে শুধু ফিল্ডিং করবে। অনেক সময় হয় না, আপনারা দেখবেন খেলার সময় যে 5জন টিম হয়েছে, একজন 6 নাম্বার হয়ে গেছে, এখন একজনের তো দুই জায়গায় দেওয়া যাচ্ছে না, তো দুই জায়গায় সে খেলবে, তা তুমি দুই জায়গায় ফিল্ডিং করো, তাহলে সে কমন হয়ে গেল না? দুই দলেই আছে সে, হয় না এই সময়? হ্যাঁ, সো এটা হচ্ছে কমন। তো এরকম আমাদের এখন হার্ট একটা কার্ড আছে যেটা হার্ট এবং কিং দুইটার মধ্যেই আছে, কিন্তু এখন সেই কার্ড আসবে কিনা সেটা আমরা জানি না, কিন্তু আমাদের ওভারঅল 52টা কার্ড থেকে একটা কার্ড নিব, সেই কার্ডের প্রবাবিলিটি বের করতে হবে, সেটা হতে পারে কিং অথবা হার্ট। সো আমরা যদি এখন ধরি আমাদের হার্টস আছে কতগুলা? ঠিক আছে, হার্টস আছে আমাদের 13, তাই না? আর কিংস আছে আমাদের কতগুলা? হ্যাঁ, কিংস আছে আমাদের 4। ওকে, আমি একটা সাদা পেজ নেই, আমাদের লেখা দেখা যাচ্ছে না। সো এখন প্রবাবিলিটি অফ হার্টস, আমরা যদি হার্ট কে এইচ দ্বারা লিখি, এটা আমাদের লেখা দরকার ছিল। সো হার্টস হওয়ার প্রবাবিলিটি কত? হার্ট হচ্ছে আমাদের 13টা, টোটাল কার্ডস হচ্ছে আমাদের 52টা, ঠিক আছে? তারপরে আমাদের কিং যদি আমরা কে দ্বারা ডিনোট করি, তাহলে কে আছে আমাদের কটা? 4টা, টোটাল কার্ড হচ্ছে কত আমাদের? 52টা, রাইট? জি স্যার। এখন আমাদের একটা কার্ড আছে যেটা হার্ট এবং কিং দুটোর মধ্যেই আছে, তাই না? জি স্যার। সো প্রবাবিলিটি অফ হার্ট এন্ড কিং, সো এরকম আছে আমাদের 1 কার্ড এন্ড টোটাল কার্ড হচ্ছে 52। সো দিস ইজ জয়েন্ট 1 প্রবাবিলিটি। এখন আমরা একটা কার্ড নিব, সেই কার্ডটা হয় হার্ট হবে অথবা কিং হবে, তার প্রবাবিলিটি আমাদের বের করতে হবে। সো প্রবাবিলিটি অফ হার্ট or king, so this is equal to probability of heart প্লাস probability of king and minus probability of heart and king, হার্ট এন্ড কিং। ঠিক আছে? তো যোগ বিয়োগ করলে যা হয় 13/52 plus 4/52 minus 1/52. minus 1/52, so this is equal to 16/52, ঠিক আছে? জি স্যার। সো আশা করি বুঝতে পেরেছেন। এরকম অনেক ধরনের কম্বিনেশন আছে, আমরা চাইলেই করতে পারি।
আমাদের যেহেতু সময় আসলে আসলেই কম, আমরা চাইলে আপনাদের কি একটা প্র্যাকটিস করতে পারতেছি না। তাহলে কি এরকম আরো কি মানে কোনো এক্সাম্পল কি আছে, ম্যাথ আছে কি যে মানে বুঝে বুঝে হ্যাঁ, করতে আমি পারি আর কি? সাপোজ বলতে যেমন পারি এখানে আমরা একটা কার্ডের কার্ড নিলাম, সেই কার্ডটা হয় হোয়াইট হবে অথবা হোয়াইট না কি বলে আমাদের কালার কেসে রেড অথবা ব্ল্যাক হয়, তার প্রপার্টি কত? স্যার হ্যাঁ স্যার সাদিক প্রশ্ন বলেন। ছিল একটু। স্যার এই যে কার্ডের যে এইটা মানে ওই কিং শার্ট এগুলা তো স্যার আমি জানি না আর কি স্যার কোনটা কি। এখন তাহলে স্যার আমরা এরকম টাইপের কেমনে কি করে স্যার? যাক, আপনাদের ঠিক আছে, তাহলে আপনাদের পরীক্ষা আসবে না, যান। ঠিক আছে, যেহেতু অনেকেই জানেন না। ওকে, তো নরমালি এই কার্ড থেকেই প্রবাবিলিটি জন্ম হয়েছে আর কি। আর আমাদের কার্ডগুলো একটু চিনে দেওয়া যায় না স্যার, কোনটা কি? না, এখন আর আমরা কার্ড চিনবো না, তাহলে যাক আপনাদের পরীক্ষা আসবে না। ঠিক আছে, যেহেতু অনেকেই জানে না, তাদের জন্য আমরা বাদ দিলাম। ঠিক আছে। একদিন খেলতেও স্যার, তাহলে সেসব ঠিক আছে শিখে দেবো। হ্যাঁ, খেলা হচ্ছে যে শেখার জন্য খেলা, আর হচ্ছে কি বলে আপনার প্রফেশনাল খেলার মধ্যে তো পার্থক্য আছে। আমিও কার্ড অনেক খেলেছি আর কি ভার্সিটি লাইফে, কিন্তু কখনো বাজি ধরে খেলি নাই। ঠিক আছে, রাতভর জেগেও খেলেছি, শেখা লাগছে, শিখছি, বন্ধুদের সাথে আড্ডা দিতে হয়েছে, তাও শিখছি, খেলছি। বাট কখনো ওই বাজি ধরা যাবে না। ঠিক আছে, খেলা তো আপনি লুডো খেলেন, ক্যারাম খেলেন, ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন, সবই তো খেলা, তাই না? জি স্যার। জি স্যার। ওকে, সো যাই হোক, আপনারা যেহেতু অনেকেই জানেন না, সো আমরা দিলাম, এই অঙ্ক আমরা বাদ দিলাম। ঠিক আছে, তো এরপরে আমরা যাব হচ্ছে আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটি। Independence: the occurrence of one event has no effect on the probability of occurrence of another event. And the events are called independence event. যখন একটা ইভেন্ট ঘটবে তার সাথে অন্য কোনো ইভেন্টের কোনো সম্পর্ক থাকবে না, তখন তাদেরকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। ঠিক আছে, দেন হচ্ছে আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটি। আমাদের এটা একটু জানতে হবে, the probability of a particular event occurring given that another event has occurred. যখন একটা ইভেন্ট ঘটবে তার কন্ডিশন আছে অন্য একটা ইভেন্ট ঘটবে, তাহলেই সে ঘটবে, তখন তাদেরকে বলা হয় কন্ডিশনাল প্রবাবিলিটি। মনে করেন আপনার যেমন বন্ধু বান্ধব অনেক সময় দেন, তুমি যদি ভার্সিটি যাও তাহলে আমি যাব, দিস ইজ কন্ডিশন, তাই না? ও যদি ভার্সিটি আসে তাহলে আমি আসবো, এইরকম কন্ডিশনাল ইভেন্ট। ঠিক আছে, যে আমরা দুইজন তখনই ভার্সিটি যাব যদি ওই বন্ধু ভার্সিটি যায়, এগুলো কন্ডিশন। যদি অফিসে আমাদের সিনিয়র স্যার আসে তাহলে আমরা যাব। ঠিক আছে, এখন যেমন কন্ডিশন দিয়েছে যদি আপনি মাস্ক পরেন তাহলে রাস্তাঘাটে হাঁটতে পারবেন। ঠিক আছে, অথবা বলে আপনার যদি খুব জরুরি প্রয়োজন থাকে তাহলে আপনি বাইরে যেতে পারবেন। এই হলো কন্ডিশন বর্তমান। তাই আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে আমরা পড়বো জয়েন্ট প্রবাবিলিটি। আসলে দুইটা ইভেন্ট একসাথে ঘটবে তার প্রবাবিলিটি বের করব। তো কন্ডিশনাল প্রবাবিলিটির ফর্মুলাটা এরকম, যদি কোনো ইভেন্ট এ এন্ড বি দুইটা ইভেন্ট হয়, সো প্রবাবিলিটি অফ বি, হ্যাঁ, গিভেন এ ঘটবে কখন, probability of A and B. Probability of A and B divided probability of B. Sorry, এটা হলো কন্ডিশন প্রবাবিলিটির ফর্মুলা, যে বি ইভেন্টটা কখন ঘটবে যদি এ আসে, এবং সেটা সমান সমান হচ্ছে probability of A and B divided by probability of A. ওকে, সেটাকে যদি আমরা পর্যায়গুণন করি তাহলে আমরা লিখতে পারি probability of A and B equal to probability of A to probability of B given A. ঠিক আছে, এটা কিন্তু সোজাসুজি একটা দাগ দিবেন, এটা গেলে গিভেন চিহ্ন, এটা কিন্তু ভাগ চিহ্ন না, হ্যাঁ, সোজাসুজি থাকবে দাগটা। সো এখন হচ্ছে আমাদের দুইটা ইভেন্ট এ এন্ড বি একসাথে ঘটবে, সেটার প্রবাবিলিটি সমান হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি গিভেন এ। আমরা একটা এক্সাম্পল করলে আপনারা বুঝতে পারবেন। এই ফর্মুলাটাকে আমরা একটু এক্সটেন্ড করব, এখানে আমরা দুইটা ইভেন্টের জন্য লিখছি, এভাবে আমরা দুইটার থেকে বেশি ইভেন্টের জন্য লিখবো।
স্যার ওই যে শুরুতে বি আর এর মাঝে যে খাড়া দাগ স্যার এটা কি স্ট্রেট লাইন বরাবর হবে নাকি একটা ইনক্লাইন্ড হবে মানে কোন ইচ্ছা বরাবর? স্ট্রেট লাইন হবে, হ্যাঁ, সোজা দাগ, এটাকে বলে গিভেন চিহ্ন। হ্যাঁ, বাঁক চিহ্ন না, কিন্তু গিভেন চিহ্ন। হ্যাঁ, সোজা দাগ। জি স্যার। এখানে বই আছে, দেখেন নিচে, এই যে, হ্যাঁ, সোজা দাগ, হ্যাঁ, গিভেন চিহ্ন। সেটা আমরা দুইটার জন্য শিখলাম, আমরা একটু বেশি শিখতে হবে 3-4টার জন্য। সো মনে করেন যে প্রবাবিলিটি অফ এ, বি এন্ড সি, আবার 3টা ইভেন্ট একসাথে ঘটবে, তার প্রবাবিলিটি, সেটা সমান হচ্ছে প্রবাবিলিটি অফ এ আসলে তবেই বি আসবে, আমরা একটু আগে যেটা শিখলাম। প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি গিভেন এ। ওকে, এন্ড সি কখন আসবে? যখন এ এবং বি দুজনই আগে আসবে, তখনই সি আসবে। সি গিভেন এ এন্ড বি। সিমিলারলি আমরা এটা ডি এর জন্য করতে পারি। এ, বি, সি এন্ড ডি। তো আমাদের বি আসবে যখন এ আসবে আগে। ঠিক আছে, শুধু আমাদের সূত্রটাকে একটু এক্সটেন্ড করতে হবে। সো বি গিভেন এ এবং বি আর সরি সি আসবে যখন আমাদের এ এবং বি চলে আসবে। এন্ড লাস্টলি টি আসবে যখন এ, বি এন্ড সি তিনজনই আগে আসবে, 3টা ইভেন্টই আগে ঘটবে। ঠিক আছে, এভাবে আমরা আরো বেশি ইভেন্টের জন্য করতে পারি। ঠিক আছে, সেই ফর্মুলাতে আমরা একটা দুটো অঙ্ক করবো, তাহলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হবে। সো প্রবাবিলিটি অফ এ এন্ড বি যদি দুইটা ইভেন্ট হয়, তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে, so probability of A and B equal to probability of A into probability of B given A, and যদি তিনটা ইভেন্ট হয় A, B, C, so তিনটা ইভেন্ট একসাথে ঘটবে, তো probability equal to probability of A into probability of B given A into probability of C given A and B, similarly for 4 events. So আমরা এখন এই যে এক্সাম্পলটা করতেছি, দেখেন দেখা যাচ্ছে। The golfer has 12 golf shots in his closet. Suppose 9 of these shirts are white and the others are blue. He gets dressed in the dark, so he just grabs a shirt and puts it on. And he plays golf 2 days in a row and does not do laundry. What is the likelihood both shirts selected are white? তো বলছে একজন গলফারের টোটাল 12টা শার্ট আছে তার, হ্যাঁ, ক্লোসেট মানে এক ধরনের আলমারি। and suppose 9 of these shirts are white, এবং তাদের মধ্যে হচ্ছে 9টা সাদা and বাকি 3টা হচ্ছে নীল। and সে অন্ধকারে ড্রেস পরে, তার মানে সে শুধুমাত্র শার্ট ধরে এবং সেটা পরে। ঠিক আছে, এইভাবে সে 2 দিন গলফ খেলছে এবং লন্ড্রি করে নাই। ঠিক আছে, তো এখানে লিখে দিয়েছি কারণ লন্ড্রির সাথে মানে একটু জানতে হবে, বাংলাদেশের লন্ড্রি আর তাদের লন্ড্রির মধ্যে অনেক বেশি পার্থক্য আছে। আমাদের লন্ড্রি মানে হচ্ছে আমাদের কাপড় নিয়ে কোনো এক দোকানে যেতে হবে, তারপরে দিয়ে আসবো, 2 দিন ধুইবে, তারপরে 3 দিনের দিন দেওয়া, সেটা আমরা পাবো, তাই না? জি স্যার। কিন্তু আমেরিকা বা ইউরোপিয়ান কান্ট্রিতে কিন্তু লন্ড্রিটা সেরকম না, ওদের লন্ড্রি হচ্ছে ওয়াশিং মেশিন। সো ওরা ওয়াশিং মেশিনে দিবে, সেই মেশিনে অটোমেটিক্যালি ধোয়া হবে, তারপরে শুকানো হবে, তারপর ইস্ত্রি হয়ে অটোমেটিক্যালি আবার এই আলমিরার মধ্যে চলে আসবে। তো এখন যদি সে ওই তার ড্রেস লন্ড্রির মধ্যে দেয়, তাহলে কিন্তু সেটা আবার গিয়ে আলমারিতে জয়েন্ট হয়ে যাবে। এই জন্য এখানে বলে দিয়েছে যে লন্ড্রি করে নাই, তার মানে সে কোথাও রাইখে দিছে। লন্ড্রিতে দিলে অটোমেটিক্যালি সেটা আবার সেই ক্লোজে চলে যাবে, এই জন্য সেটা সে আগেই বলে দিয়েছে সে লন্ড্রি করে নাই। এখন বলতেছে 2টা শার্টই সাদা হবে, তার প্রবাবিলিটি কত?
সে অন্ধকারে খেলেছে এবং অন্ধকারে শার্ট পরে সে কি বলে গলফ খেলেছে। এখন দুইটা শার্টই সাদা হবে তার প্রবাবিলিটি কত? প্রথমটা যদি সাদা না হয় তাহলে কি দুইটা শার্ট সাদা হবে বলেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? না স্যার প্রথম কথাটা মানে স্যার বোঝা হ্যাঁ, কষ্ট last হচ্ছে স্যার আরেকটু। প্রশ্নটা কি বললেন স্যার? মানে আমি আবার বলতেছি, প্রথম শার্টটা যদি সাদা না হয় তাহলে কি দুইটা শার্ট সাদা হবে? না স্যার সাথে না হবে না স্যার। এটা অন্য না স্যার, না স্যার। শর্ত তো স্যার, শর্ত হ্যাঁ, অনুযায়ী তো। প্রথম শার্টটাকে অবশ্যই সাদা হতে হবে, তাহলে তারপরটা যদি সাদা হয় তাহলেই না দুইটা শার্ট সাদা হবে নাকি? জি স্যার। তাহলে প্রথম কন্ডিশন আছে প্রথম শার্টটাকে অবশ্যই সাদা হতে হবে, তারপরে শার্টটা সাদা হলে তাহলেই দুইটা শার্ট সাদা হবে, তাই না? জি স্যার। যাক, অঙ্ক অথবা মনে হচ্ছে অনেক কঠিন বাট খুবই সিম্পল অঙ্ক, আমরা খুব সহজেই করবো। তো আমরা এগুলা মুছে দিচ্ছি। আমরা তো আমাদের টোটাল শার্ট হচ্ছে 12। তাদের মধ্যে হোয়াইট শার্টস 9টা। 9 and blue shirt 3টা। ঠিক আছে। তো আমরা ইভেন্ট W সমান আমরা ইভেন্ট ইভেন্ট W সমান আমরা হোয়াইট শার্ট ধরতে পারি, আর ইভেন্ট ব্লু সমান আমরা বি সমান আমরা ব্লু শার্ট ধরতে পারি। ইভেন্ট W সমান হোয়াইট শার্ট, ঠিক আছে। and event B সমান আমাদের ব্লু শার্ট। সো আমাদের কিন্তু ব্লু আপাতত বের করতে বলেনি, আমাদের বলছে যে দুইটাই হোয়াইট শার্ট হবে তার প্রবাবিলিটি কত। সো আমরা ঠিক আছে W1 এবং W2 ধরতেছি। সো W1 and W2, হ্যাঁ, প্রথমটা হোয়াইট এন্ড দ্বিতীয়টা হোয়াইট, ঠিক আছে। ঠিক আছে তো নাকি? জি স্যার। তো আমরা স্যার দুইটা স্যার হ্যাঁ বলেন। মানে দুইটা সাদা শার্ট হওয়ার শর্ত কি ওই ম্যাথের ভিতরে বলা ছিল কোন জায়গায় স্যার? মানে দুইটা হওয়া লাগবে যার জন্য প্রথমটা সাদা হওয়া জরুরি। হ্যাঁ, বলছে যে বোথ শার্ট উইল বি হোয়াইট, তার প্রবাবিলিটি কত। ও জি স্যার, জি স্যার, এরকম ঠিক আছে। হ্যাঁ, দুইটা শার্টই সাদা হবে তার প্রবাবিলিটি কত। তো দুইটা শার্ট সাদা হতে গেলে প্রথমটা যদি সাদা না হয় তাহলে তার দুইটা শার্ট সাদা হবে না, প্রথমটাকে সাদা হতে হবে, তাহলেই সেকেন্ডটা যদি সাদা হয় তাহলেই দুইটা শার্ট সাদা। আর প্রথমটা যদি ব্লু হয়, পরেরটা যদি সাদা হয় তাহলে কিন্তু দুইটা শার্ট সাদা হবে না, তাই না? কথা ঠিক আছে স্যার। তো এরকমই আর কি, যখন আপনি কোন ডিভাইস তৈরি করবেন তাহলে কন্ডিশন থাকবে প্রথমটা থেকে এই সিটটা দিতেই হবে, তাহলে আপনার দাম কমবে বা বাড়বে, তাহলে প্রাইস কত হবে এরকম আর কি। তো যাই হোক, এখন হচ্ছে যে আমরা প্রথমটার সাথে আমাদের ফর্মুলা ছিল প্রবাবিলিটি অফ A and B, তো সেখানে আমাদের A B ছিল, আমরা এখানে A B লিখিনি, আমরা লিখছি W1 W2। তাহলে প্রবাবিলিটি অফ হ্যাঁ, প্রথমটা ছিল আমাদের W1 কে অবশ্যই আগে করতে হবে, তারপরে আমাদের W2 ঘটবে, তাই না? জি স্যার। সো W2 given W1, ঠিক আছে। স্যার লাস্টে কি স্যার W2 ভাগ W1 দিলেন স্যার? ভাগ না তো, গিভেন, আমরা একটু আগে বললাম না গিভেন। গিভেন। ও হ্যাঁ, W2 given W1, আমরা একটু আগে বললাম না A given সরি B given A, আমাদের তো B না, এখানে আমাদের W2 ধরছি আমরা, কারণ আমাদের সবই হোয়াইট। তো আপনি A B ধরতে পারেন, তখন কিন্তু বলে দিতে হবে A হচ্ছে শার্ট 1, B হচ্ছে শার্ট, ঠিক আছে 2। তো এখন আমাদের দেখেন তাহলে প্রথম শার্টটা হোয়াইট হবে তার প্রবাবিলিটি কত।
আমাদের হোয়াইট শার্ট কতগুলো আছে? স্যার হোয়াইট 9টা। 9টা আছে স্যার। 9। টোটাল কটা আছে আমাদের? টোটাল 12টা। সো 12। ওকে, তারপর কি বলছে? গল্ফ খেলছে, গল্ফ খেলে কি করে দিছে? ফেলাই দিছে, তাই না? মনে রাখছে কোথাও? তাহলে এখন স্যার। আমাদের আর হোয়াইট শার্ট কটা থাকলো? 7টা স্যার। হ্যাঁ, কটা? আর 2টা 7টা স্যার। 7টা স্যার। তো পড়ছে 8টা আছে স্যার। 8টা হবে না স্যার, একটা পড়ছে। হ্যাঁ, একটা পড়েছে, প্রথমটা পড়ে এসে রাইখা দিচ্ছে, এরপরে কি করবে? সেকেন্ডটা পড়বে নাকি? তাহলে আমাদের হোয়াইট শার্ট একটা পরে এসে রাইখা দিচ্ছে, তাহলে আর হোয়াইট শার্ট থাকলো কতগুলা? 11টা স্যার। না, হোয়াইট শার্ট কতগুলা? 8টা। স্যার হোয়াইট 8টা হবে 9টা স্যার। স্যার। এই, 9টা। আচ্ছা, অনেকজন অনেক কথা বলতেছে, আমি আবার বলি যে আমরা প্রথমে একটা হোয়াইট শার্ট পরে সেটা আমরা ফেলাই দিচ্ছি। তো প্রথমটা হোয়াইট শার্ট হবে, তার প্রবাবিলিটি হচ্ছে 9/12। তাহলে এটা পড়ার পরে সে রাইখা দিচ্ছে এক জায়গায়। তাহলে আর আমাদের বাকি শার্ট থাকলো হোয়াইট কতগুলা? 8টা স্যার। 8টা। আর টোটাল থাকলো কতগুলা? টোটাল 11টা স্যার। 11টা। So this is the probability that both shirt will be white. ঠিক আছে, এটা হলো আমরা চান্স বের করতেছি। এখন সাদা পড়ছে না পড়ে নাই সেটা আমরা জানি না, ধরে নিলাম আমরা পড়েছে, প্রথমটা সাদা, তারপরটা সাদা, তার প্রবাবিলিটি হলো এরকম। ঠিক আছে সবার? জি স্যার। সো এটা গুণ ভাগ করলে যা আসে আর কি মনে হয়। So this is equal to 0.545। ঠিক আছে, বুঝতে পেরেছেন তো নাকি? স্যার বুঝছি স্যার। সো এখন আমরা বের করতেছি 3টা শার্ট হোয়াইট হবে, তার প্রবাবিলিটি কত? ধরলাম সে আরো একদিন খেলছে, এভাবে অন্ধকারেই শার্ট পরছে এবং অন্ধকারেই খেলছে এবং কোনো সে লন্ড্রিতে পাঠায় নাই। সো এখন আমাদের 3টা শার্ট হোয়াইট হবে, তার প্রবাবিলিটি। সো W1 and W2 and W3. Okay. So প্রথমটা হোয়াইট, সো W1, দেন দ্বিতীয়টা হোয়াইট, W2 given W1, and then ইন্টারসেক্ট 3 নাম্বার হোয়াইট, যেখানে প্রথম দুইটা অবশ্যই হোয়াইট। সো W1 and W2। সো ফর্মুলাটা একই, সো আমাদের আস্তে আস্তে একটা করে কমতে থাকবে, এটাই স্বাভাবিক, ঠিক না? সো প্রথমটা হোয়াইট হবে, তার প্রবাবিলিটি আছে 9/12। দেন দ্বিতীয়টা হোয়াইট হবে, তার প্রবাবিলিটি হচ্ছে 8/11। তাহলে তৃতীয়টার জন্য কত হবে? 7/10। 7/10। সো মাল্টিপ্লিকেশন করলে বা 0.38। হ্যাঁ বলেন 0.38। 0.38। সো 0.38 বুঝা গেল? জি স্যার। ওকে, সো এখন আপনারা বের করেন 3টা শার্ট ব্লু হবে, তার প্রবাবিলিটি কত? মনে করেন সে এখন অন্ধকারে ব্লু শার্ট পরতেছে, তাহলে 3টা শার্ট ব্লু হবে, তার প্রবাবিলিটি কত হবে? আর এখানে কি শর্ত আছে স্যার, মানে দুটো একসঙ্গে হতে হবে, একের পর একটা? হ্যাঁ বলেন। এখন আমাদের 3টা শার্টই ব্লু হবে, তার প্রবাবিলিটি কত? ওকে, প্রথমটা ব্লু, দ্বিতীয়টা ব্লু, তারপর তৃতীয়টা ব্লু হলেই 3টা শার্ট ব্লু হবে। আর প্রথমটা হোয়াইট, পরেরটা ব্লু, পরেরটা ব্লু হলে 3টা হবে না। বা প্রথমটা হোয়াইট, প্রথমটা ব্লু, পরেরটা হোয়াইট, তারপরটা ব্লু হলে 3টা হবে না। তো অবশ্যই প্রথম দুইটাকে ব্লু হতেই হবে।
ওয়ান হবে স্যার। অন কেমনে? স্যার 2.5 into 10 to the power -3 হয় মানে 3/12 গুণন 2/11 গুণন 1/10 এমন করে গুণ হবে। আমার তো অবশ্য ক্যালকুলেটর নাই। ব্লু শার্ট তিনটা না? ব্লু শার্ট ও 3টা, আচ্ছা, কিন্তু মোট শার্ট কয়টা? 12টা না? 12টা ঠিক আছে। তাহলে 3/12 দেন গুণন 2/11 গুণন 1/10 দেন নাকি? এই হয়েছে আপনাদের? হ্যালো, হয়েছে? কত? 380 আসে স্যার। হ্যাঁ, মান তো অনেক 0.0045। জি স্যার। ওকে, আশা করি সবারও হচ্ছে। পরের পেজে একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সেল প্রিভিউ, এটা আপনারা স্যার করবেন। মিউট করে দেন স্যার, শব্দ করে স্যার। আরে মিউট করতে গেলে আমাকে শেয়ারিং বন্ধ করতে হবে, স্ক্রিন শেয়ার। কে যে শব্দ করে দেখতেও পারি না। তো আপনারা এই যে 162 নাম্বার পেজে একটা এক্সাম্পল দেওয়া আছে, যে বোর্ড অফ ডিরেক্টরস will consist of 8 men and women। ঠিক আছে, তো আপনারা এটা প্র্যাকটিস করবেন। ওকে, সো নেক্সট আমরা যাচ্ছি চ্যাপ্টার 6। হ্যাঁ, এখানে আরো অনেক কিছু ছিল, এতগুলো আমরা শেখার সময় পাবো না, তো বাদ। ঠিক আছে,
চ্যাপ্টার 6 এটা খুবই সহজ, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, আমরা প্রবাবিলিটি এবং আউটকাম কে পাশাপাশি টেবিল আকারে লাগিয়ে বলা হয় প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। The listing of all outcomes of an experiment and the probability associated with each outcome. একটু আগে আমরা যেটা করলাম, সাপোজ আমরা একটা পয়েন্ট টস যদি করি, আমাদের কি কি আসে? স্যাম্পল স্পেস, হেড এন্ড টেল। ওকে, সো এখন আমরা যদি আউটকাম এবং প্রবাবিলিটি কে পাশাপাশি টেবিল আকারে লিখি, সেটা কি বলা হবে? প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। সো আউটকাম and probability. So outcome হলো আমাদের হেড। সো হেড আসার প্রবাবিলিটি কত? আমরা একটু আগে দেখলাম 1/2, and টেল আসার প্রবাবিলিটি কত? 1/2, তাই না? সো এই আউটকাম এবং প্রবাবিলিটি পাশাপাশি টেবিল আকারে লেখা বলা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ওকে, স্যার এভাবে পাশাপাশি লেখাটাই কি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এই যে যেভাবে লিখলেন শুধু লেখাটাই? হ্যাঁ, আউটকাম এবং তার প্রবাবিলিটি কি লিস্ট বা টেবিল আকারে লেখা বলা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। And there are several characteristics of probability distribution. The number one, the probability of a particular outcome is between 0 and 1 exclusive. আমরা জানি যে একটা নির্দিষ্ট আউটকামের প্রবাবিলিটি 0 এবং 1 এর মাঝামাঝি থাকবে। And the outcomes are mutually exclusive events, যেমন আমাদের হেড এবং টেল আলাদা আলাদা, দুইটাই মিউচুয়ালি এক্সক্লুসিভ। And number three, the list is exhaustive. That means the sum of the probabilities of various events is equal to 1. অর্থাৎ সবগুলো প্রবাবিলিটি যোগ করলে আমাদের এখানে সবগুলো ইভেন্টের প্রবাবিলিটি যোগ করলে হবে, টোটাল প্রবাবিলিটি হবে 1. So there are the three properties of binary probability distribution, probability distribution. So এটুকুই থিওরি ফর দিস টপিক আর কি, probability distribution. এবং এখান থেকে আমরা মিন, ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব খুব সহজেই। The formula for finding mean and variance. সেখানে দুইটা বিষয় ছিল আমাদের, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল এবং কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। ডিসক্রিট ভেরিয়েবল র্যান্ডম করে, কন্টিনিউয়াস ভেরিয়েবল আমরা কিন্তু পড়ে আসছি, তাই না? The random variable that can assume only certain clearly separate values, this is called discrete variable. আর continuous variable কি ছিল? The variable takes values within a certain range, তাই না? তো ফ্যামিলি মেম্বার্স, নাম্বার অফ স্টুডেন্টস, তাই না, নাম্বার অফ চেয়ার, নাম্বার অফ টেবিল, যেগুলো ছিল আমাদের ডিসক্রিট ভেরিয়েবল। আর এজ, হাইট, ওয়েট, ইনকাম, এগুলো ছিল আমাদের কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। অর্থাৎ যেগুলো আমরা আলাদা করে গুনতে পারি বা বলতে পারি সেগুলো হচ্ছে আমাদের ডিসক্রিট, আর যেগুলো আমরা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ফ্র্যাকশনও নিতে পারে সেগুলো ছিল আমাদের কন্টিনিউয়াস। তো এখানে আমাদের মিন, ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই তিনটা জিনিস আমরা বের করব। এটা খুবই সহজ। ফর্মুলা ফর মিন, মি ইকুয়াল টু সামেশন এক্স, মি ইকুয়াল টু সামেশন এক্স এন্ড প্রবাবিলিটি অফ এক্স, and variance sigma square is equal to this. তো সেটাকে আমি একটু মডিফাইড করে এরকম লিখবো যাতে আমাদের অঙ্ক করতে সময় কম লাগবে। x স্কয়ার probability of x minus mu স্কয়ার। আচ্ছা, সেটাকে এরকম করলে এরকম হয়, এরকম করলে আমাদের সময় কম লাগবে। আর আমরা জানি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে পাই, আমরা ভেরিয়েন্স কে রুট করলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাই, সবাই আমরা জানি। সেখান থেকে আমি দুইটা অঙ্ক করতেছি, তাহলে আপনারা সবাই বুঝে ফেলবেন, খুব সহজ। স্যার ওই ম্যাথ কি পর্যন্ত শেষ? কোনটা? তাই আগেরটা, যে 60-টা। আর ওটা ম্যাথ না। হ্যাঁ, শার্টেরটা ওইরকম আর কি, আপনার আরো কম্বিনেশন দেওয়া যেতে পারে। আপনি অনেকক্ষণ পরে কোত্থেকে আসলেন আল্লাহ জানে, আরো অনেক ভাবে কম্বিনেশন দেওয়া যায়। ঠিক আছে, একটা শার্ট সাদা হবে, একটা হবে ব্লু, তো এগুলো আমরা করলাম না আর কি, তাহলে আরো একটু জটিল ফর্মুলা শিখতে হবে, কিন্তু আমাদের সময় কম,
এই জন্য আমাদের পরামর্শ মাত্র স্যার ঘুরে যায় জি বলেন। স্যার একদিন তো পড়ার স্যার মাথা ঘুরে যায় ঘুরে যায়, কিন্তু আপনাদের তো 2 ঘন্টা সময়, 2 ঘন্টা 40 মিনিট সময়, তাই না? এখন যে ধরনের অঙ্ক করাই না করাইতে হবে, বাট আপনাদের আমি চেষ্টা করতে যাতে সহজ সহজ পড়ানোর, জি স্যার যেন আপনারা সহজে বেশি মার্কস পান, ঠিক আছে? জি তো স্যার, একটা- সহজ সহজ করুন স্যার, যেগুলো করাবেন স্যার ওগুলাই গেলে হ্যাঁ, ভালো ওই হয়। ধরনেরই আসবে, ঠিক আছে, টেনশনের কোনো কারণ নাই। তো এই যে আমরা 1 স্যার নম্বর, ওইটা যেভাবে করছিলেন এভাবে স্যার, এর ফাইনালে আগে ওইভাবেই স্যার করেন স্যার। মুড হ্যাঁ বলেন। মিডিয়ানের অঙ্কটা স্যার রেফারেন্স আসছিল স্যার, জি বলেন। আপনি করাইছিলেন স্যার কলাম আর ফ্রিকোয়েন্সি আকারে স্যার। কলাম আর স্যার ওই যে সারি আকারে ছিল স্যার, ফ্রিকোয়েন্সি প্লাস ওই যে সংখ্যাগুলো দেওয়া ছিল, মুড মিডিয়ান নির্ণয় করতে হবে না স্যার, ওই অঙ্কটা স্যার আলাদা ভাবে আসছিল স্যার, আরে কিন্তু স্যার আপনি সারি ভাবে দিলে, করেছিলেন ফ্রিকোয়েন্সি দিয়ে স্যার। হ্যাঁ ফ্রিকোয়েন্সি তো দিয়ে দিয়েছিলাম না? কোশ্চেন তো আমি ফ্রিকোয়েন্সি এবং ডিস্ট্রিবিউশন দুটাই দিয়েছিলাম, তো সেগুলো তো করাইছি। এখানে আপনি বলতে যাচ্ছেন স্যার আর তখন করেছিলেন কলাম হিসেবে, পরে দিয়েছেন রো আকার, এটা বলতে যাচ্ছেন? জি স্যার, জি স্যার, মানে 2.0 3.0 এভাবে ছিল স্যার। আপনার কথা আমি বুঝতেছি না। এখন কথা হচ্ছে যে ওখানে আমি করাইছিলাম কলাম আকারে, আপনি যেটা বলতে যাচ্ছেন যে আমরা এভাবে দিয়েছিলাম, করাইছিলাম অঙ্ক করার সময় এরকম করে, তাই তো? এখানে ছিল এ জি স্যার, ফ্রিকোয়েন্সি, আর পরীক্ষা দিয়েছি এভাবে, তাই তো? জি স্যার, প্রথমটা ছিল ক্লাস ইন্টারভাল, পরেরটা ছিল ফ্রিকোয়েন্সি, এটা ছিল ফ্রিকোয়েন্সি, তাই তো? কিন্তু এইভাবে দিলে তো অনেক বড় কোশ্চেন হয়ে যায়, তাই না? যখন আমি এভাবে লম্বালম্বি দিব তখন তো কোশ্চেন অনেক বড় হবে। আপনি তো শুধু খাতায় যদি লিখেন এভাবে লিখলেই তো হচ্ছে, এটা কোনো বিষয় না। কোশ্চেন তো আপনাকে অন্য কিছু দেওয়া হয় নাই, ঠিক আছে? যাই হোক, সো আমরা এই ডিস্ট্রিবিউশন থেকে মিন এন্ড ভেরিয়েন্স বের করতেছি। কম্পিউট দ্য মিন এন্ড ভেরিয়েন্স অফ দ্য ফলোইং ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। সো ফর এক্সাম্পল, দিস ইজ দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, x এর ভ্যালু কি কি হতে পারে, 0 1 2 3, এন্ড দ্য প্রবাবিলিটি হতে পারে 0.2 0.4 0.3 0.1। সো মিন আমরা একটু শিখলাম, আমাদের মিনের ফর্মুলা মিউ সমান সমান, ঠিক আছে, সুন্দর হলো না, মিউ সমান সমান summation x into probability of x. This is our formula for mean. So আমরা কি করব, x এর মান বসাবো এবং তার probability বসাবো। So x এর ফার্স্ট মান আছে 0 and probability হলো 0.2, ঠিক আছে? দেন পরের মান হচ্ছে 1 into probability হচ্ছে 0.4 plus 2 into 0.3, then plus 3 into 0.1। তাহলে ধরো যোগ করলে কত হয় দেখেন দেখি। স্যার 1.3 হবে স্যার। হ্যালো স্যার, ওই সামেশনের ক্ষেত্রে কি 0 হলো, ওটা কি এক্স এর 0 1 2 3 এটা হ্যাঁ, বলছেন? x এর মানগুলো আমাদের বসাতে হবে। সো x এর ফার্স্ট মান কত, 0, জি স্যার। and তার probability কত, 0.2, সো 0 into 0.2, দেন সামেশনের জন্য প্লাস, দেন x এর পরের মান হচ্ছে 1, probability হচ্ছে 0.4, ঠিক আছে? জি স্যার। এভাবে আর কি সব যোগ। সো কত আসলে 1.3, তাই তো? জি স্যার 1.3। দেন হচ্ছে ভেরিয়েন্স। সো আমাদের ভেরিয়েন্সের ফর্মুলা হচ্ছে সিগমা স্কয়ার ইজ ইকুয়াল টু সামেশন x স্কয়ার probability of x মাইনাস মিউ স্কয়ার। সো আমাদের x এর মানগুলোর উপরে
স্কয়ার করতে হবে। সো ফার্স্ট ওয়ান আছে 0, সো 0 স্কয়ার ইনটু প্রবাবিলিটি 0.2 প্লাস x স্কয়ার মানে 1 স্কয়ার ইনটু 0.4 প্লাস 2 স্কয়ার into 0.3, then plus 3 square into 0.1, then minus mu square, so mu equal to 1.3 square. Okay, so this is equal to Sir, 0.81 sir. 0.81. Okay, so this is variance. And then standard deviation, so we know standard deviation sigma equal to root over variance, so root over 0.81, so this is equal to 0.90 maybe. ঠিক আছে? ঠিক আছে সবার? কেউ কিছু বলতেছে না? ঠিক স্যার আছে, বুঝতে পারিনি এটা স্যার। হ্যাঁ বলেন স্যার বুঝতে পারিনি স্যার এইটা অংশ মানে কোনটা বলেন তো? 6s স্কয়ার ইকুয়াল টু 6 না রে, এটা সিগমা স্কয়ার। আমরা তো শেখাইছি রে এর আগে, ভেরিয়েন্স শেখাইছি আমরা, পপুলেশন ভেরিয়েন্স সিগমা দ্বারা লিখতাম, তাই না? হ্যাঁ, সিগমা স্কয়ার। তো নরমালি প্রবাবিলিটি থেকেই আসলে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন সেখানে শিখছিলাম ভেরিয়েন্স। হ্যাঁ, তো সিগমা স্কয়ার ইজ ইকুয়াল টু, দিস ইজ আ ফর্মুলা ফর ফাইন্ডিং ভেরিয়েন্স। সিগমা স্কয়ার ইজ ইকুয়াল টু সামেশন x স্কয়ার প্রবাবিলিটি অফ x মাইনাস মিউ স্কয়ার। ঠিক আছে? হ্যাঁ জি স্যার ঠিক আছে। হ্যাঁ, তো তারপরে ফর্মুলায় আমরা মান বসাইলাম। x এর মান হচ্ছে প্রথমটা 0, তো x এর স্কয়ার, সো 0 স্কয়ার, প্রবাবিলিটি হচ্ছে 0.2, সো 0.2, দেন সামেশনের জন্য প্লাস, তারপর x এর মান 1, তার উপর স্কয়ার, প্রবাবিলিটি হচ্ছে 0.4, সো 0.4 এভাবে গেল। দেন মাইনাস মিউ স্কয়ার, মিউ এর মান আমরা একটু আগে বের করলাম 1.3, তো তার উপর স্কয়ার। ঠিক আছে বেলাল সাহেব? জি স্যার ঠিক আছে, এখন বুঝতে পারছি স্যার। এর আগে ক্লাসটা করিনি তো বুঝতে পারছি। এর আগের সাথে সম্পর্ক নাই, আগে তো আমরা শিখাইছি রিগ্রেশন, কোরিলেশন। যাই হোক, ওকে, সো আমরা বুঝলাম। এই ধরনের আর্ট আপনি করি তাহলে আপনারা এই চ্যাপ্টার সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবেন। ফর এক্সাম্পল আমরা 6 নাম্বারটা করতেছি। The director of admissions at Kinzua University in Nova Scotia estimate the distribution of student admissions for the fall semester on the basis of past experience. What is the expected number of admissions for the fall semester, and compute the variance and standard deviation of the number of admissions. তাহলে খিনজো ইউনিভার্সিটির অ্যাডমিশন বিভাগ তাদের এক্সপেরিয়েন্স থেকে এরকম একটা ডিস্ট্রিবিউশন বানাইছে যে ফল সেমিস্টারে কি রকম স্টুডেন্ট ভর্তি হয়। দেখে যে 1000 হয়, তার প্রবাবিলিটি 0.6, 1200 তার প্রবাবিলিটি 0.1, 0.3, এন্ড 1500 তার প্রবাবিলিটি হচ্ছে 0.1। এখন বলতেছে হোয়াট ইজ এক্সপেক্টেড নাম্বার। সো আপনারা মনে রাখবেন এক্সপেক্টেড নাম্বার মানে হলো মিন। হ্যাঁ, এক্সপেক্টেড নাম্বার মানে হলো মিন, অর্থাৎ তারা কতটা স্টুডেন্ট ভর্তির প্রত্যাশা করে। সো নেক্সট ফল সেমিস্টারে কত স্টুডেন্ট হবে তারা আশা করতেছে কত হবে, সেটা মিন এন্ড ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা বের করব। ওকে, so this is our x and হ্যাঁ তো বলছিলেন যে মিন মানে আইডেন্টিফাই করব আর পপুলেশন যে এরকম পার্থক্য আছে সূত্রের মধ্যে। আবার বলেন। মানে মিন আর যে পপুলেশন এর মধ্যে কি কোনো পার্থক্য আছে নাকি সূত্রের মধ্যে, ফর্মুলার মধ্যে? তাই বলতেছে এখানে মিন আর পপুলেশন, মিন কি আর পপুলেশন কি, কি বলেন?
পপুলেশন তো হলো টোটাল নাম্বার অফ অবজারভেশন, সেটা হলো পপুলেশন। হ্যাঁ বলেন, আবার বলুন। এই জায়গায় স্যাম্পল হবে জামারুল ভাই, স্যাম্পল, পপুলেশন বলে মনে কিছু আসবে না। না না, এখানে আমরা স্যাম্পল মিনও শিখতেছি না, পপুলেশন মিনও শিখতেছি না, ওগুলো ছিল আমাদের মিন মানে এভারেজ স্যার, যেটা গড় আর কি। হ্যাঁ গড় আছে। আমাদের প্রবাবিলিটির জন্য ফর্মুলাটা আলাদা, ঠিক আছে। আমরা কিন্তু শিখেছিলাম পপুলেশন মিন, যখন আমরা র ডাটা গ্রুপ ডাটা করেছিলাম তখন আমাদের মিন ছিল সামেশন এক্স বাই এন, তাই না? জি স্যার। ঠিক আছে, আর এখন যদি আমরা প্রবাবিলিটি করতেছি সেখানে মিন সমান সমান হচ্ছে সামেশন এক্স ইনটু প্রবাবিলিটি অফ এক্স। স্যার এর সূত্রই তো আলাদা হয়ে যাচ্ছে স্যার, ওটার সাথে কোনো সম্পর্ক না। সেমই এখানে প্রবাবিলিটি অফ এক্স মানে হচ্ছে যে 1 বাই সামথিং, তো পয়েন্ট দেখছেন না, সেটা আসলে এটা আসে। সেটা স্যার প্রবাবিলিটি এসে মানে এই জায়গায় গুণ আকারে আসতেছে আর কি। হ্যাঁ গুণ আকারে আসতেছে। সো নরমালি প্রবাবিলিটি মানে হচ্ছে 1/10, তাই না? 0.6 মানে কত? 6/10 এরকম, ঠিক আছে। তো দুটো একটু আলাদা। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলেন। হুম। সরি একটা ফোন আসছিল। হ্যাঁ ঠিক আছে, তো আমাদের ফর্মুলা জামিরুল বুঝতে পেরেছেন, আমাদের ফর্মুলাটা এরকম। হ্যাঁ, তো আগেরটা ফর্মুলা ছিল আমাদের যখন ফ্রিকোয়েন্সি করছিলাম তখন ওই ধরনের ফর্মুলা ছিল, আর এখন হচ্ছে আমাদের ফর্মুলাটা এরকম। প্রবাবিলিটি যেহেতু আসছে, সো এক্স ইনটু প্রবাবিলিটি অফ এক্স। ওকে, সেটা পুরাটাই হচ্ছে নরমালি পপুলেশনের জন্য, এখানে স্যাম্পল আসলে নাই, ঠিক আছে। এখানে পপুলেশন স্যাম্পল আমাদের আসবে না। এই ফর্মুলা থেকেই আসলে ওই ফর্মুলাগুলো আবিষ্কার হয়েছে একটু পরে। জামিরুল ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো এখন আমাদের মিন এন্ড ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাদের বের করতে হবে, খুবই সহজ, আমরা একটু আগে একটা করলাম। সো মিন এগুলো দিস, সো আমরা যদি এটা এখানে অ্যাডমিশনের মিন বা এক্সপেক্টেড নাম্বার বের করতে চাই, সো 1000 ইনটু 0.6
plus 1200 into 0.3. Okay. Then plus 1500 into 0.1. So this is equal to 1100. 1110 So 1110. Okay. So this is expected number of students admitted for the fall semester. তারা আশা করে যে তাদের পরের fall সেমিস্টারে এরকম 1110 জন স্টুডেন্ট ভর্তি হতে পারে। And then variance. Okay. So variance equal to sigma square is equal to summation x square probability of x minus mu square. So this is equal to 1000 square into 0.6 plus 1200 square into 0.3. Okay, plus 1500 square into 0.1 minus mu square, so 1110 square. So this is equal to 177600 17600. ঠিক আছে তো, কেমন যেন সন্দেহ লাগতেছে, কিন্তু বিয়োগ করছেন তো এটা? স্যার 24900 এটা মানে বিয়োগ করা নেই উনি, ঠিক আছে? আর 24900 হবে। হ্যাঁ, এইটা আমরা বিয়োগ করে না, মিউ স্কয়ারটা অনেকে বিয়োগ করতে কিন্তু ভুলে যায়। তো 24900। ওকে, আর রুট করলে হয় 157.79। so standard deviation sigma equal to root over this 24900. This is equal to 157, right? 0.79. 0.79. Okay. তাহলে তারা আশা করতে পারে তাদের স্টুডেন্ট গড়ে 1110 জন ভর্তি হতে পারে, এবং যদি কম বেশি হয় তাহলে 157 জনের বেশি কম বেশি হতে পারে, ঠিক আছে? তাহলে ওরা আশা করতে পারে যে 1200-র মতো স্টুডেন্ট ভর্তি হওয়ার চান্স তাদের আছে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, ঠিক আছে সবার? জি স্যার। এই অঙ্কগুলো সহজ আছে, ঠিক আছে? তো এখানে আরো 2-4টা অঙ্ক আছে, আপনারা প্র্যাকটিস করবেন বাসায়। আমরা চেষ্টা করব আপনাদের একটা অপশন দেওয়ার আর কি, যদি অনেক কিছু পড়াইতে পারানো যাচ্ছে না আর কি। 3টা ক্লাসের মধ্যে আর কতগুলো পড়াইতে পারি বলেন? 3টা চ্যাপ্টার তো মিনিমাম পড়াইতেই হয়। তো আমরা সেক্ষেত্রে 5টা টপিকস পড়াবো আর কি। তো আপনাদের লাস্ট ক্লাসে আমরা একটা পড়েছিলাম রিগ্রেশন অন কোরিলেশন, সেখান থেকে 10 মার্কস থাকবে। একটু আগে আমরা চ্যাপ্টার 5 করলাম, সেখান থেকে আমরা 10 মার্কস থাকবে। আর এখন যেটা করলাম সেখান থেকে 10 মার্কস থাকবে। আর নেক্সট ক্লাসে আমরা আরো 2টা টপিকস পড়ানোর চেষ্টা করব। 3টা পড়াইতে পারলে ভালো হতো, বাট বাইনোমিয়াল এবং পয়েশন অথবা বাইনোমিয়াল অথবা নরমাল পড়াইতে হবে। সেখান থেকে আমাদের 10, 10, 20 থাকবে, এবং আপনারা 5টা থেকে 4টা অ্যান্সার করতে পারবেন, 40 মার্কস, ঠিক আছে? আর এখন হচ্ছে যে আপনারা তো অনেকেই কুইজ দেওয়ার কথা ছিল আজকে, তো আপনারা অনেকে দিতে চাইলেন না। তো আশা করি নেক্সট দিন আপনারা কুইজ দিবেন যদি আর কি দিতে চান। আমরা আপনাদের বেস্ট কাউন্ট করা হবে কুইজের, ঠিক আছে? সবাই মনে হয় কুইজ দেয় নাই, 2-1 জন এখনো বাকি আছে কুইজের। ওই জন্য ছিল, ঠিক আছে? তো সবাই যদি দিতে চান দিতে পারেন, যদি কেউ না দিতে চান নাও দিতে পারেন। আমাদের আচ্ছা, আমাদের কিয়া সাহেব আছেন এই যেখানে, যার নাম ছিল না বললাম, উনি কি আছেন? মনির সাহেব আছেন? ফোন দিছিলাম স্যার, কথা হয়েছে। কি বলে? ও টাকা দিবে, এই সপ্তাহের মধ্যে দিবে আর কি, অ্যাডভাইজিং করবে। উনি তো অনেকদিন ধরেই করবে করবে করে করতেছে না, ঠিক আছে? পরে তো আমাদের ধরবে। হ্যাঁ, ঠিক বলি।
আচ্ছা, ট্রিপলিতে আমাদের অনেক কয়েকজন পরীক্ষা দেয় নাই ফার্স্ট কুইজ সিটি ক্যাম্পাসের, তো আপনারা দিতে পারেন। ঠিক আছে, যে কয়েকজন লাল দাগ সে কয়েকজন পরীক্ষা দেয় নাই। পার্মানেন্ট ক্যাম্পাসেও মানে দুই একজন দেয় নাই, পার্মানেন্ট ক্যাম্পাসে অনেক কয়েকজন দেয় নাই। ঠিক আছে, আর এই দুইজন রুবেল এবং জিয়াদুল, এই ভদ্র দুজন তো মিড টার্ম পরীক্ষা দেয় না, এরা মনে হয় কন্টিনিউ করবে না। ঠিক আছে স্যার সিটি ক্যাম্পাস দেখেন তো স্যার, নাসিরউদ্দিন আপনি এটা কবে হয়েছে স্যার? হ্যাঁ, সিটি ক্যাম্পাস নাসিরউদ্দিন শনিবারে হবে স্যার। স্যার শনিবারে হবে স্যার, আগামী সপ্তাহের কুইজটা। হ্যাঁ, আগামী সপ্তাহে আপনাদের শনিবারে কুইজ হবে। ওকে, আমরা কুইজটা কিন্তু পড়াশোনার পরে নিব, দেখা গেল যে রাত 9টার পরে নিব। স্যার কুইজ যারা পরীক্ষা দেয় নাই তারাই তো দেবে নাকি, নাকি যারা হ্যাঁ, ইতিপূর্বে দিয়েছে সবাই তারাও দিতে দেবে? পারবে, সবাই দিতে পারবে। হ্যাঁ, হ্যাঁ ইসমাইল। স্যার কোশ্চেন কি স্যার যেগুলো পড়াচ্ছেন এখান থেকে আসবে স্যার? হ্যাঁ বলেন, আমি সরি ফোন আসছিল একটা। কোশ্চেন স্যার কি কয় যেগুলো পড়াইছেন স্যার এগুলো থেকে আসবে স্যার? কুইজ টেস্ট হ্যাঁ, এমসিকিউ এগুলো টাইপ থেকে স্যার? আপনারা যদি চান কোন চ্যাপ্টার সে চ্যাপ্টার আমি নিতে পারি। ঠিক আছে, আপনারা যে গত ক্লাসের, আমি চাই যে গত ক্লাসে চ্যাপ্টারের উপর পরীক্ষা দেন, তাহলে আপনাদের কিন্তু ক্যালকুলেটরের উপরে প্র্যাকটিসটা হবে। স্যার গত ক্লাসের উপর গত ক্লাসের উপর দিলে ভালো স্যার গত ক্লাসের উপর দেব না স্যার, এটা ঝামেলা আছে ক্যালকুলেটরের ইউজ স্যার, ক্যালকুলেটর বাদে দেন স্যার। ওটা তো ইজি ম্যাথ, ক্যালকুলেটর করলে হয়ে যায়। হ্যাঁ সেটাই, এখন সেটা যদি প্র্যাকটিস না করেন ফাইনালে কিভাবে আনসার করবেন, তাই না? সেটাও তো দরকার আছে শেখার। এবং অ্যাসাইনমেন্ট কিন্তু দুই চ্যাপ্টারের উপরে দেওয়া আছে, সো আপনারা এক ঢিলে দুই পাখি করতে পারেন। অ্যাসাইনমেন্টও প্র্যাকটিস হলো, আপনার অঙ্ক প্র্যাকটিস হলো, পরীক্ষার জন্য প্রিপারেশন হলো। সো দুই চ্যাপ্টারের উপরেই তো জোরটা দেওয়া উচিত আমার মনে হয়। ঠিক আছে, তো এখন আপনারা ডিসাইড করেন কোন চ্যাপ্টারের উপরে দিবেন, আজকে ক্লাসের উপরে দিবেন নাকি লাস্ট ক্লাসের উপরে দিবেন, সেভাবে আমার কোশ্চেন করতে হবে। এবং আপনাদের পরীক্ষাটা কিন্তু স্যার আজকে 9টা ক্লাসের উপর দেব স্যার। ওকে, আজকে ক্লাসের উপরে আমরা নিব, ঠিক আছে, সমস্যা নেই। সো প্রবাবিলিটি এন্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন 10 মার্কসে পরীক্ষা হবে, আমরা 20-25 মিনিটের সময় রাখবো। এখন কিন্তু সময়ের মধ্যেই দিতে হবে আপনাদেরকে, ঠিক আছে? জি স্যার, জি স্যার। পরীক্ষাটা কবে স্যার? সামনের স্যার সপ্তাহে ওটা তো স্যার? স্যার গুগল ফরম্যাটে থাকবে না স্যার? 10 তারিখ না। পরীক্ষা, 10 তারিখ পরীক্ষা হচ্ছে আমাদের নেক্সট শনিবার। আমাদের ক্লাস টাইম, আমরা ক্লাস আগে নিব সাপোজ আমাদের ফাইনাল কি স্যার ঈদের পরপরই হবে? আপনাদের ফাইনাল পরীক্ষা যদি আপনাদের একাডেমিক ক্যালেন্ডার ফলো করে তাহলে আপনাদের হচ্ছে 25 তারিখ থেকে শুরু হবে। ঠিক আছে, এক্সামিনেশন ঈদের পর, ঈদ মেবি 20 তারিখ। রেকর্ডিং অফ করে দেন স্যার। বলেন নাসির সাহেব। স্যার ক্লাসটা নেবেন না, রেকর্ডিংটা অফ করে দেন স্যার এখন।